প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 বিষয়টি নিয়ে পূর্বতন সরকারের আমলে আমি বহুবার সোচ্চার হয়েছি, কিন্তু পূর্বতন সরকারের কর্ণগোচর করাতে ব্যর্থ হয়েছি। নতুন সরকার ক্ষমতায় এসেছে, স্বাভাবিকভাবে জনপ্রত্যাশা প্রবল, এবং আমরা সেই সরকারের কাছেও এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরতে চাইছি। দুটো বিষয়ে আমরা দুটো ভাগেই আলোচনাটা করব। প্রথমটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এ শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন সহ আন্ডারটেকিং সহ সমস্ত রাজ্য কর্মীদের অন্তর্ভুক্ত করার যে দীর্ঘদিনের দাবি, সেই দাবির প্রসঙ্গে। এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে 31/3/2024 পর্যন্ত 16 বছরে রাজ্য সরকার ক্লেম মেটাতে সর্বমোট খরচ করেছেন 256,78,00,000 টাকা। আর এই স্কিমে প্রিমিয়াম বাবদ সরকারের বার্ষিক আয় হচ্ছে 134 কোটি টাকারও বেশি। কারণ এই স্কিমে অন্তর্ভুক্ত হতে গেলে আমরা যে 500 টাকা করে চিকিৎসা ভাতা পাই, সেটা খর্গ করতে হয়, অর্থাৎ সেই প্রতি মাসে 500 টাকা, বছরে 6,000 টাকার বিনিময়ে আমরা এই হেলথ স্কিমে অন্তর্ভুক্ত হই কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা। তা স্বাভাবিকভাবে বছরে আয় 134 কোটি টাকা এবং সরকার 16 বছরে ক্লেম মেটাতে খরচ করেছেন সর্বমোট 256,78,00,000 টাকা। স্বাভাবিকভাবে 2 বছরের প্রিমিয়ামের টাকা দিয়ে 16 বছরের ক্লেম মিটিয়েও একটা বড় টাকা রাজ্য সরকারের কাছে থাকে রাজকোষে, এবং 14 বছরের বছরে 134 কোটি টাকা হিসেবে প্রিমিয়ামের টাকাটা রাজকোষে অব্যয়িত অবস্থায় পড়ে আছে। অর্থাৎ এই স্কিমটা কিন্তু রাজ্য সরকারের কাছে অত্যন্ত লাভজনক একটা স্কিম। কাজেই এই স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে আন্ডারটেকিংসগুলোকে অন্তর্ভুক্ত করলে তাতে কিন্তু সরকারের 1 নয়া পয়সা অনুদান দিতে হবে না বা 1 নয়া পয়সা খরচ করতে হবে না, উল্টে রাজকোষে একটা বিপুল পরিমাণে অর্থ আসবে। ইতিমধ্যে কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দিল্লির মতো রাজ্য সরকারগুলো তাদের সরকারি হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্য কর্মীদের কিন্তু অন্তর্ভুক্ত করেছেন। পশ্চিমবাংলায় ব্যতিক্রম। কিছুদিন আগে একটি শিক্ষক সংগঠন মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে তাদের অন্তর্ভুক্ত করার দাবিতে। সেখানে রাজ্য সরকার বলেছেন, যেহেতু শিক্ষক, শিক্ষাকর্মীরা রাজ্য সরকারি কর্মচারী নন, আর রাজ্য সরকার পোষিত অন্যান্য রাজ্য কর্মী সংজ্ঞায় সংজ্ঞায়িত, তাই তাদের জন্য এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সম্প্রসারিত করা যাবে না। এখানে আমি দুটি বিষয় বলবো। প্রথমত, যে কোনো কর্মী সংগঠন মামলা করার আগে দয়া করে বুঝে নেবেন কোনটা মামলা করে আদায়যোগ্য আর কোনটা মামলায় করে আদায়যোগ্য নয়। সংবিধানের 311 নম্বর ধারা অনুসারে যখন কোনো রাজ্য সরকার কোনো একটি বিষয়ে রুল জারি করেছেন, সেই রুল জারি করলে তার ভিত্তিতে আদালতে মামলা করা যায়, কিন্তু যে বিষয়ে, যে দাবিতে, সেটি যত যুক্তিসঙ্গত, যত উচিত দাবিই হোক না কেন, যত ন্যায্য দাবিই হোক না কেন, তার সপক্ষে যদি সংবিধানের 311 নম্বর ধারা অনুসারে কোনো রুল রাজ্য সরকার জারি না করেন, সেক্ষেত্রে কিন্তু আদালতের মাধ্যমে সেই দাবি আদায় করা যায় না। এখন রাজ্য সরকার বলেছেন যে এটি
যেহেতু রাজ্য সরকারি কর্মচারী নন শিক্ষক শিক্ষাকর্মীরা, তাই তাদের এই স্কিমে অন্তর্ভুক্ত করতে পারবেন না। রাজ্য সরকার মহামান্য কলকাতা হাইকোর্টে, মানে পূর্বতন রাজ্য সরকার, মিথ্যে কথা বলেছে। তার কারণ যে এই রাজ্য সরকারই কিন্তু পঞ্চায়েত কর্মীদের, তাদেরকে কিন্তু এই স্কিমের অন্তর্ভুক্ত করেছেন, যদিও এখনো পর্যন্ত তাদের যে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধে রাজ্য কর্মীদের দেয়া হয়, অর্থাৎ অবসরপ্রাপ্ত এবং কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের, সেটি এখনো দেয়া হয়নি, কিন্তু তাদেরকে এই স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ একটা ক্ষেত্রে যদি অন্যান্য রাজ্য কর্মী যারা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী নন তাদের যদি অন্তর্ভুক্ত করা যায়, তাহলে অন্যদের কেন এই স্কিমে অন্তর্ভুক্ত করা যাবে না, তারা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী নন এই কারণ দেখিয়ে। আমরা যারা সংবাদ মাধ্যমের সৌজন্যে কর্মচারী আন্দোলনে নেতৃত্ব হিসেবে জনমানসে পরিচিত, আমরা একটা সাহস আজকে দীর্ঘদিন ধরে আমরা দেখাতে পারিনি। সেই সাহসটা দেখিয়েছিলেন সর্বশ্রী কয়েকজন শিক্ষক, সর্বশ্রী অনুপ সাহু, সীমন্ত ঘোষ, লুৎফুল হক, সিদ্ধানন্দ পুরকায়েত, অরুণ দাস, দীনবন্ধু বিদ্যাভূষণ। এদের অনেকেই আমার থেকে বয়সে ছোট, তবুও নত মস্তকে এদেরকে আমি প্রণাম জানাই। তার কারণ হচ্ছে এরা যে মানে ঐতিহাসিক একটি কর্মসূচি নিয়েছিলেন, যে কর্মসূচি নেয়ার দুঃসাহস প্রতিষ্ঠিত রাজ্য সরকারি এবং অন্যান্য রাজ্য কর্মী সংগঠনগুলো, বড় বড় সংগঠনগুলো আজ পর্যন্ত নেয়ার দুঃসাহস দেখায়নি, আমাদের সংগঠনও দেখাতে পারেনি। তারা কি করেছিলেন? ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তির দাবিতে সুদূর কোচবিহার থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রা করেছিলেন। আমার বাড়ি সিঙ্গুরে, তা বাবা তারকনাথের কাছে তারকেশ্বরে ওই বৈদ্যবাটি ঘাট থেকে জল নিয়ে, গঙ্গার জল নিয়ে হেঁটে ভক্তরা তারকেশ্বরে যান। তার পরের দিন আমরা যখন অফিস আদালতে যাই ট্রেনে, দেখি তারা ফিরছেন, তাদের কি অবর্ণনীয় একটা কষ্টকর চেহারা, তাদের পায়ে ফোসকা পড়ে গেছে এবং ওই ট্রেনের মেঝেতে তারা বসে পড়েন, তাদের দাঁড়াবার মতো ক্ষমতা থাকে না। এখন এই বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। এই 34 কিলোমিটার রাস্তায় হেঁটে যেতে তাদের এই অবর্ণনীয় অবস্থা হয়। সেক্ষেত্রে ভাবুন, এই অনুপ সাহুর নেতৃত্বে এই যে শিক্ষক মশাইরা, তারা সুদূর কুচবিহার থেকে এই নবান্ন পর্যন্ত 813 কিলোমিটার পদব্রজে হেঁটে এলেন শুধু একটাই দাবির সপক্ষে, যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। এটা মানে আমার কাছে অন্তত একটা অনন্য নজির, একটা ঐতিহাসিক কর্মসূচি, যে কর্মসূচি নেয়ার দুঃসাহস আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আজ পর্যন্ত দেখাতে পারেনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের ইলেকট্রনিক মিডিয়া এবং সমাজ মাধ্যমের যুগে তারা যে অনেকটা রাস্তা গাড়িতে চলে আসবেন, কিছু রাস্তা হাঁটবেন যেখানে জনবহুল এলাকা, এর কোনো সুযোগ কিন্তু ছিল না। তারা পদব্রজে ওই 813 কিলোমিটার রাস্তা এসেছে নবান্ন, এসে নবান্নের কাছে হাওড়ায় তাদের আটকে দেওয়া হয়, এখানে এসেছে। আমি এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একাধিক দিন বিভিন্ন জায়গায় তারা যখন এসে পৌঁছেছে আমরা গিয়েছি, এবং হাওড়ায় আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন। আমরা দেখেছি তাদের শারীরিক অবস্থার কি ভয়ঙ্কর অবনতি, তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পূর্বতন সরকার এই দাবিটা মেনে নেওয়া তো দূরস্থ, এই যে 813 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই অনুপ, শ্রীমন্ত, লুৎফুল, সিদ্ধানন্দ, অরুণ, দীনবন্ধু বিদ্যাভূষণরা হেঁটে এলেন, তার জন্য তাদের সঙ্গে একবার মানে দেখা করার সৌজন্য কোনো আধিকারিক বা কোনো মন্ত্রী দেখালেন না। তাদের আবেদনপত্র নবান্নে পুলিশের মাধ্যমে পৌঁছিয়ে দেওয়া হলো এবং আজ পর্যন্ত তাদের দাবি পূরণ হয়নি।
পৃথা বিশ্বাসের নেতৃত্বে আমরা দি টিচার সোসাইটি দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন করছেন। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে নতুন সরকারের কাছে দাবি করছি যে অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এই শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং আন্ডারটেকিংসের কর্মচারীদের অন্তর্ভুক্ত করুন। এতে রাজ্য সরকারের এক নয়া পয়সা আর্থিক ক্ষতি হবে না, উল্টে রাজকোষে টাকা আসবে। এবং রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে, এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অনেকবার বলেছেন, সরকারটা বিজেপি সরকার নয়, সরকারটা পশ্চিমবঙ্গ সরকার। সেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের তো এই প্রত্যাশা থাকবে যে শুধুমাত্র কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্যের বিষয়টা বা চিকিৎসার বিষয়টা রাজ্য সরকার দায়িত্ব নেবেন, কিন্তু অন্যান্য রাজ্য কর্মীদের ক্ষেত্রে অস্বীকার করবেন। এটা তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে গ্রহণযোগ্য কোনো নীতি হতে পারে না। তাই আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার কাছে আবেদন করছি, অবিলম্বে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিং সহ সমস্ত রাজ্য কর্মীদের এই স্কিমে অন্তর্ভুক্ত করুন। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে এই ধারণা আছে যে যদি এদেরকে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করা হয়, তাদের বিভিন্ন হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে ভর্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, তাদের অসুবিধে হবে। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন পরিসংখ্যান আমরা বিবেচনা করে দেখেছি। তাতে আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, এই অন্যান্য রাজ্য কর্মীদের এই স্কিমে অন্তর্ভুক্ত করলে রাজ্য সরকারি কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত, তাদের কোনো রকম সমস্যা তৈরি হওয়ার কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় অধ্যায়ে আমি আসব, সেটা হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008, এইটা বামফ্রন্ট সরকার চালু করেছিলেন। অর্থ দপ্তরের নোটিফিকেশন নম্বর 7287, তারিখ হচ্ছে 19/9/2008। এটা নিঃসন্দেহে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য কর্মীদের ক্ষেত্রে একটা আশীর্বাদ স্বরূপ। অর্থ দপ্তরের অডিট শাখার নোটিফিকেশন নম্বর 3473F, তারিখ হচ্ছে 11/5/2009। এই স্কিমে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি নার্সিংহোম, হাসপাতাল, সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, তালিকা দেওয়া হয়। এইখানে আমাদের একটা অত্যন্ত স্পষ্ট বক্তব্য যে আপনারা লক্ষ্য করবেন যে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী মিলিয়ে 6.5 লক্ষের বেশি, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত হয়েছেন এ পর্যন্ত মাত্র 2,33,000 জন। তাহলে যেখানে 6.5 লক্ষের বেশি রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, সেখানে কেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মতো এই রকম একটা মানে সুন্দর ব্যবস্থায় কেন 2,33,000 মাত্র পেনশনার এবং কর্মরত কর্মী অন্তর্ভুক্ত হলেন, বাকিরা অন্তর্ভুক্ত হলেন না? তার কারণ এই স্কিমের বেশ কিছু সীমাবদ্ধতা। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে ওই 3473F, তারিখ 11/5/2009, এতে যে সমস্ত নার্সিংহোম, বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে, তার 92% হচ্ছে কলকাতা শহর বা তার আশপাশে। কিন্তু কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বেশিরভাগ অংশ তারা বাস করেন কিন্তু গ্রাম বাংলায়। স্বাভাবিকভাবে ধরুন পুরুলিয়ার একজন মানে এই স্কিমে অন্তর্ভুক্ত একজন কর্মচারী, তার পক্ষে কলকাতায় এসে এই স্কিমে চিকিৎসা করানোটা কার্যত অসম্ভব। সুন্দরবনের একটা প্রত্যন্ত অঞ্চলের একজন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীর পক্ষে সুদূর কলকাতায় এসে এই স্কিমে চিকিৎসা করানোটা সত্যি অত্যন্ত কঠিন। যে 2,33,000 জন এ পর্যন্ত এই স্কিমে অন্তর্ভুক্ত হয়েছেন, তারা কিন্তু তাদের খুব বড় মাপের কোনো অসুখ করলে, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি বা রেনাল ফেলিওর, এই ধরনের বড় মাপের কোনো বিপুল অর্থ খরচের ক্যান্সার
এই রকম কোনো রোগ হলেই তারা একমাত্র এই স্কিমের সাহায্য নেন, কিন্তু অন্যান্য ছোটোখাটো রোগ, অ্যাপেন্ডিক্স অপারেশন হবে বা কোনো পাইলস অপারেশন হবে বা গল ব্লাডার অপারেশন হবে, এই সব ক্ষেত্রে কিন্তু তারা এই স্কিমের সহযোগিতা বা সাহায্য নেন না। কারণ যাতায়াতের যে দূরত্বটা হয়ে যায় তাদের পক্ষে সম্ভব নয়। কলকাতার নার্সিংহোম বা হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তাদের বাড়তি যে খরচটা করতে হয়, কারণ শুধু রুগীকে এলেই তো হবে না, রুগীর আত্মীয় স্বজনকে আসতে হবে, যারা সেই রুগীর দেখভাল করবে তাদের থাকার ব্যবস্থা করতে হবে, তার জন্য বিপুল খরচ, অর্থাৎ তাদের ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যায়। কাজেই আমি নতুন সরকারের কাছে আবেদন করব যে পূর্বতন সরকার যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন, সেই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্পের একটা অত্যন্ত প্রশংসনীয় দিক হচ্ছে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদেরকে কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্পের তালিকাভুক্ত হাসপাতাল, নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ফলে একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষ তিনিও কিন্তু ধরুন পুরুলিয়া, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, এই সমস্ত এলাকার একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগটা নিতে পারেন, কারণ তার কাছাকাছি জায়গায় স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টার আছে। আমি নতুন সরকারের কাছে আবেদন করব যে আপনারা দয়া করে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের তালিকাভুক্ত যে হাসপাতাল, নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এটা ওই স্বাস্থ্যসাথীর যে নেটটা রয়েছে এই নেটটা ব্যবহার করুন। এই স্বাস্থ্যসাথীর নেটে থাকা সমস্ত সারা পশ্চিমবাংলায় বিস্তৃত সমস্ত বেসরকারি নার্সিংহোম, হাসপাতাল, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার তাদেরকে অন্তর্ভুক্ত করুন। তাহলে কিন্তু সারা বাংলার সমস্ত রাজ্যকর্মীরা, অবসরপ্রাপ্ত কর্মীরা এই স্কিমে উপকৃত হতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা সীমাবদ্ধতা, সেটা হচ্ছে গত 11/5/2009 এই স্কিমে রেট চার্ট তৈরি হয়েছে। সেখানে একজন ডাক্তারবাবুর ভিজিট 250 টাকা, অন্যান্য যে ওষুধপত্র থেকে শুরু করে বাকি যে সমস্ত খরচা সেগুলো এতটাই কম যে বর্তমান 2026-এর যে দ্রব্যমূল্য, চিকিৎসা সামগ্রীর চিকিৎসা ব্যয় যে হারে বেড়েছে তাতে ওই 11/5/2009 রেট চার্টটা কার্যত অচল। এবং তার ফলে কি হচ্ছে, কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের যারা এই হেলথ স্কিমে অন্তর্ভুক্ত তারা যখন বিভিন্ন বেসরকারি প্রাইভেট হাসপাতালে যখন চিকিৎসা করানোর জন্য যাচ্ছেন, হয় সেই সব হাসপাতাল বলে দিচ্ছে যে আমাদের বেড খালি নেই, অথবা সেই হাসপাতাল পরিষ্কার বলছে আপনাদের ওই 11/5/2009 রেট চার্ট অনুসারে চিকিৎসা হবে না। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে পরিমাণ টাকা আমাদের দেয়া হবে তার বাড়তি যে খরচটা হবে সেটা কিন্তু আনঅফিসিয়ালি আপনাদের নগদে দিতে হবে, এবং সেইটা দিয়েই কিন্তু তাদেরকে চিকিৎসা করতে বাধ্য হতে হচ্ছে। সেই কারণে আমরা দাবি করব যে 11/5/2009 যে রেট চার্ট তৈরি হয়েছে বর্তমান দ্রব্যমূল্যের ভিত্তিতে সেই রেট চার্ট পরিবর্তন করা হোক। এবার সবথেকে দৃষ্টিকটু যে সীমাবদ্ধতা এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে রয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকে দেখুন, সে গ্রুপ ডি কর্মচারী হোক, গ্রুপ সি কর্মচারী হোক, গ্রুপ বি কর্মচারী হোক, গ্রুপ এ কর্মচারী হোক, তারা প্রত্যেকে কিন্তু প্রতি মাসে 500 টাকা হিসেবে বছরে 6000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন। এবং এই স্কিমে রাজ্য সরকার এই স্কিমে অন্তর্ভুক্ত অবসরপ্রাপ্ত বা কর্মরত কর্মীদের প্রতি কোনো দয়া, কোনো অনুকম্পা, কোনো পারকুইজিট কিন্তু দিচ্ছেন না। তারা নিজেরা বছরে 6000 টাকা প্রিমিয়ামের বিনিময়ে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সুবিধাটা পাচ্ছেন। তা স্বাভাবিকভাবে এটা কিন্তু প্রত্যেকটি কর্মচারী তারা তাদের পদ নির্বিশেষে বছরে 6000 টাকা দিচ্ছেন, অথচ অর্থ দপ্তরের নোটিফিকেশন নম্বর 128, তারিখ হচ্ছে 29/11/2021,
সেই অনুসারে যাদের বেসিক পে 1.5 লক্ষ টাকা এবং পেনশন 75,000 টাকা বা তার ঊর্ধ্বে, তাদের জন্য বড় প্রাইভেট কেবিন এবং অন্যান্য উন্নত একেবারে ব্যবস্থা। যাদের বেসিক পে 69,390 থেকে 1.5 লক্ষ টাকা, পেনশন 34,695 থেকে 75,000 টাকা, তাদের জন্য ছোট প্রাইভেট কেবিন। যাদের বেসিক পে 42,260 থেকে 69,390 টাকা, পেনশন 23,130 থেকে 34,390 টাকা, তাদের জন্য সেমি প্রাইভেট ওয়ার্ড। যাদের বেসিক পে 46,260-এর কম, পেনশন 23,130-এর কম, তাদের জন্য জেনারেল ওয়ার্ডের সংস্থান রাখা হয়েছে। এখন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কিন্তু দিনের শেষে একটা মেডিক্লেম পলিসি, যে মেডিক্লেম পলিসিতে বছরে 6,000 টাকা প্রিমিয়াম দিয়ে উপভোক্তারা সুবিধা নেন। এবং এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে মেডিক্লেম পলিসি, এটা পার্থক্য হচ্ছে এটা সরকার পরিচালনা করেন, কোনো বেসরকারি সংস্থা করেন না। ভারতবর্ষে এমন কোনো মেডিক্লেম পলিসি দেখাতে পারবেন না যেখানে তাদের আর্থিক অবস্থার বিচার করে একই প্রিমিয়াম দিয়ে তাদের ভিন্ন ভিন্ন সুযোগ দেওয়া হয়। এখানে একজন গ্রুপ ডি কর্মচারীও বছরে 6,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, অথচ তার জন্য একেবারে জেনারেল ওয়ার্ডের বরাদ্দ। আবার একজন গ্রুপে অফিসার যার বেসিক পে 1.5 লক্ষ টাকা বা তার বেশি, পেনশন 75,000 টাকা বা তার বেশি, তারা কিন্তু বড় প্রাইভেট কেবিন পাচ্ছেন এবং অন্যান্য অনেক বেশি সুযোগ পাচ্ছেন। একই প্রিমিয়াম দিয়ে ভিন্ন ভিন্ন বেসিক পে বা পেনশনের বা কর্মচারীরা যে ভিন্ন ভিন্ন সুবিধে পাচ্ছেন, এটা কিন্তু ভয়ঙ্কর বৈষম্য। আমি নতুন সরকারের কাছে আবেদন করব, যেহেতু সকলে 6,000 টাকার পেনশন প্রিমিয়াম দিচ্ছেন, কেউ বেশি দিচ্ছেন না, যাদের বেতন বা পেনশন বেশি তারা বেশি প্রিমিয়াম দিচ্ছেন না, কাজেই সকলের ক্ষেত্রে এক সুবিধে রাজ্য সরকার চালু করুন। তৃতীয় যে বিষয়টা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত, এই দুটি প্রকল্পেই 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধে দেওয়া হচ্ছে। সেখানে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে মাত্র 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্কিম। তা আমরা আবেদন করব যে এই ক্যাশলেসের সুবিধেটা স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের মতো 5 লক্ষ টাকা করা হোক ন্যূনতম। এর পরের যে বিষয়টা সেটা আমাকে খুব দুঃখ দেয়, কারণ হচ্ছে আইএএস আইপিএস অফিসারদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে হেলথ স্কিম সেটি রয়েছে এবং সেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে হেলথ স্কিম সেটি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের থেকে অনেক উন্নত মানের হেলথ স্কিম, তাতে সুযোগ সুবিধে অনেক বেশি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, পূর্বতন পশ্চিমবঙ্গ সরকার আইএএস আইপিএসদের একটু তৈলমর্দন করার জন্য, তাদেরকে একটু বেশি সুবিধে দেওয়ার জন্য এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে এই আইএএস আইপিএসরা এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তির জন্য কোনো প্রিমিয়াম দেন না। একজন গ্রুপ ডি কর্মচারী বছরে 6,000 টাকা প্রিমিয়াম দিয়ে এই স্কিমে উপভোক্তা হিসেবে নির্বাচিত হন, কিন্তু একজন আইএএস বা আইপিএস অফিসার কোনো টাকার প্রিমিয়াম না দিয়ে বিনামূল্যে এই স্কিমে অন্তর্ভুক্ত হন। এটা হতে পারে না। দ্বিতীয় যে বিষয়টা, অবসরপ্রাপ্ত আইএএস এবং আইপিএসরা তারা এই স্কিমে অন্তর্ভুক্ত থাকতে পারেন এককালীন 40,000 টাকা দিয়ে। অর্থাৎ দেখুন, বছরে 6,000 টাকা প্রিমিয়াম যদি আপনি ধরেন, কম বেশি 7 বছরে প্রিমিয়াম দিয়ে আইএএস এবং আইপিএসরা অবসরপ্রাপ্ত, তারা আজীবন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধে নিয়ে যাবেন। অথচ রাজ্য সরকারি যে পেনশনার, তারা কিন্তু ওই 6,000 টাকা করে বছরে দিয়ে আজীবন তাদের 6,000 টাকা প্রিমিয়াম দিতে হবে, তবেই তারা এই স্কিমের সুবিধে পাবেন। এটা কিন্তু চলতে পারে না। আমার নতুন সরকারের কাছে দাবি, অবিলম্বে
আইএএস এবং আইপিএসদের এই স্কিমের বাইরে রাখা হোক। তাদের জন্য যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আছে সেটা থাকুক। আমি ইতিমধ্যেই বলেছি যে প্রিমিয়ামটা অন্তত 5 মানে ক্যাশলেস এটা অন্তত 5 লক্ষ টাকা পর্যন্ত করার আমি দাবি জানিয়েছি। এর পরের যে অবস্থাটা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার উঠে আসে যে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চিকিৎসা করানোর পর বিল রিইম্বার্সমেন্টের ক্ষেত্রে পেনশনার এবং কর্মরত কর্মচারীরা বিপুল সমস্যায় পড়েন। অনেক পেনশনার যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, যারা অতটা অনলাইন ক্লেম সাবমিটে দক্ষ নন, তারা কিন্তু ভয়ঙ্কর সমস্যায় পড়েন। সেক্ষেত্রে আমি অত্যন্ত স্পষ্টভাবে একটা বিষয় বলবো, সারা পশ্চিমবাংলার এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সমস্ত ক্লেম সেটেলমেন্ট করার দায়িত্ব অর্থ দপ্তরের অধীনস্থ মেডিকেল সেলের উপরে। এই মেডিকেল সেলের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি বহুবার এই মেডিকেল সেলে গেছি এবং আমার একথা বলতে দ্বিধা নেই, এই মেডিকেল সেলের যে কর্মচারীরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করেন। তারা অফিসে যাওয়ার পর থেকে কোনোদিন 7টা, 7:30, 8টা পর্যন্ত কাজ করেন। কিন্তু এই সারা রাজ্যের মেডিক্লেম এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্লেম সেটেলমেন্টের জন্যে যে কর্মী বাহিনী দরকার সেই কর্মী বাহিনী কিন্তু ওয়েস্ট বেঙ্গল এই মেডিকেল সেলে নেই। ফলে তারা আপ্রাণ চেষ্টা করেও জনপ্রত্যাশিত সময়ের মধ্যে এই ক্লেম সেটেলমেন্ট করতে পারেন না। কাজেই নতুন সরকারের কাছে আবেদন করব, অবিলম্বে এই মেডিকেল সেলের কর্মীদের অযথা মানে দোষ না দিয়ে যে তারা করে দিচ্ছে না তাই দেরি হচ্ছে। হ্যাঁ, একজন উপভোক্তা যখন দিনের পর দিন তার ক্লেমটা সেটেলমেন্ট হয় না, তাকে বিভিন্ন দূরবর্তী অঞ্চল থেকে ওই ফ্রি স্কুল স্ট্রিটে মেডিকেল সেলে যেতে হয়, তাদের সমস্যা হয়, তাদের ক্ষোভ হয়, তাদের বিক্ষোভ হওয়া স্বাভাবিক। কিন্তু এর জন্য ওই মেডিকেল সেলের কর্মীরা কিন্তু দায়ী নয়, তারা আপ্রাণ চেষ্টা করছে। তাদের সংখ্যাটা পূর্বতন সরকার একেবারে কৌশলগত অবস্থান হিসেবে এতটাই কম রেখেছেন যে তাদের পক্ষে আপ্রাণ চেষ্টা করেও এই ক্লেম সেটেলমেন্টটা সময় মতো করা সম্ভব হচ্ছে না। তাই নতুন সরকারের কাছে আমার দাবি থাকবে, অবিলম্বে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে মেডিকেল সেল, সেই মেডিকেল সেলে পর্যাপ্ত সংখ্যায় কর্মচারী নিয়োগ করা হোক এবং আধিকারিক নিয়োগ করা হোক, যাতে সময়ভিত্তিক সময়ের মধ্যে এই স্কিমে উপভোক্তারা তারা এই সুবিধাটা পেতে পারেন। সব শেষে একটা কথা বলবো যে শ্রমিক ভট্টাচার্য মাননীয় সভাপতি বিজেপি পশ্চিমবঙ্গ শাখা এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদেরকে একটা বিষয়ে অত্যন্ত আনন্দিত করেছেন। তারা উভয়ই বলেছেন যে অতীতের সরকারটা যেমন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার, এই সরকারটা কিন্তু বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার হবে না। এই সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হবে। সেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার বিনীত দাবি যে দয়া করে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আমূল সংস্কার করুন, বর্তমান সময়ে উপযোগী করে তাকে সংস্কার করে আনুন এবং অবিলম্বে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং বিভিন্ন আন্ডারটেকিংসের কর্মচারীদের এই স্কিমে অন্তর্ভুক্ত করান। কারণ আমরা মনে করি যে শুধুমাত্র রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র সরাসরি রাজ্য সরকারি কর্মচারী কর্মরত এবং অবসরপ্রাপ্ত তাদের প্রতি দায়বদ্ধ নন, তারা দায়বদ্ধ অবশ্যই এই সমস্ত অন্যান্য যে রাজ্য কর্মী রয়েছে তাদের প্রতি। আরেকটি কথা বলবো, এই বিষয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমরা দূর থেকে এই স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী বা অন্যান্যদের অন্তর্ভুক্তির দাবি করছি, কিন্তু যারা সরাসরি এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, অর্থাৎ ওই পৃথা বিশ্বাসের নেতৃত্বে আমরা দি স্টুডেন্ট সোসাইটি, আবার এই
অনুপ সাউ, সীমন্ত ঘোষ, লুৎফুল হক, সিদ্ধানন্দ পুরকায়েত, অরুণ দাস, দীনবন্ধু বিদ্যাভূষণের মতো শিক্ষক মশাইরা, সম্মানীয় শিক্ষক মশাইরা যেভাবে দিনের পর দিন এই স্কিমে অন্তর্ভুক্তির দাবিতে লেগে আছেন, তাদের সঙ্গে আলোচনা করুন। আলোচনা করে পুরো সমস্যাটা বুঝে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আমূল সংস্কার করুন এবং সমস্ত রাজ্যকর্মীদের এই স্কিমে অন্তর্ভুক্ত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।